ঢাকা থেকে দর্শনা যাওয়ার বিস্তারিত। ঢাকা থেকে দর্শনা যাওয়ার জন্য বাই রোডে বাই বাসে। কারণ বাসে যাওয়া হচ্ছে আমার বুধবারে ট্রেন বন্ধ থাকার কারণে আমি বাসে যাচ্ছি। আর না হলে ট্রেনে যেতাম। বাসের সময় লাগে ৬-৭ ঘন্টার মতো। আমি যাচ্ছি পদ্মা সেতু হয়ে ডিডি পরিবহন, অর্থাৎ ঢাকা দর্শনা পরিবহন। ঢাকা দর্শনা পরিবহন বাসটি ছাড়ে হলো সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি হয়ে যায়। ভাড়া আনুমানিক লাগে ৮০০ টাকা ৯০০ টাকা, কিন্তু যদি বলে ওঠা যায় ৫০০ টাকা দিয়ে যাওয়া যায় আর কি। পরিবহনের হচ্ছে নন এসি বাসটি। এটা হচ্ছে পদ্মা সেতু। এখন পদ্মা সেতু পার হচ্ছি। রাত আনুমানিক 10:30টার দিকে আমি ঢাকা থেকে গাড়ি উঠছি। পরিবহন যাত্রা বিরতি মাঝখানে খাবার একটু বিরতি দেয়। ঠিক ফজরের নামাজের আগ মুহূর্তে দর্শনা বর্ডারে নেমে যায়। সরি, দর্শনা বাজার শহরে নামায়। শহর থেকে নেমে দর্শনা বর্ডারে যেতে হয়। আমি তো বর্ডারে যাব, এই জন্যই যাচ্ছি আর কি। পদ্মা সেতু, টোল প্লাজার বিরতি। বাসের ভিতরের অংশটা একটু মোটামুটি এত ভালো নয়, সিটের অবস্থা এত ভালো নয়। তো উম, মোটামুটি লোকাল বাস পরিবহন গাড়ির চলাচল মোটামুটি ভালো, কিন্তু ভিতরের ডেকোরেশন বা আনুষঙ্গিক অবস্থা ভালো না। এটা ছিল আমার ঢাকা থেকে দর্শনা যাওয়ার বাস সার্ভিসে প্রথম, ডিডি পরিবহনও প্রথম। এই জন্য এটা না বুঝে ওঠা। রাতের পদ্মা সেতুর উপর ওঠার অংশ। আপনারা যারা ঢাকা থেকে দর্শনা বর্ডার বা গেজি বর্ডার দিয়ে ইন্ডিয়া যেতে চান, আপনারা বিশেষ করে ট্রেনে যাবেন। বুধবার বন্ধ থাকে ট্রেন, এই জন্য বাসে যাওয়া। এটা হলো পদ্মা সেতুর অংশ, উপর ওঠার অংশ। রাত আনুমানিক ১:৩০টার দিকে যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতি পরে ছাড়ে ঠিক ফজর নামাজের আজানের আগে আগে স্টেশনে দাঁড়ায়, অর্থাৎ দর্শনা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। ওই পদ্মা সেতু পার হচ্ছে, এটা তো পদ্মা সেতু। আমরা, এ হলো যাত্রা বিরতি। যে হোটেলটা দাঁড়াচ্ছে হোটেলটা যাত্রা বিরতি। প্রায় আনুমানিক রাত ১:০০টার দিকে আমরা যাত্রা বিরতির জন্য দাঁড়াই। সকাল ফজর নামাজ শেষ করে ফজরের পরে আমরা স্টেশনে নেমে আমরা, এটা হচ্ছে ফজরের পরে আমরা রওনা দিয়েছি হলো বর্ডারে। এটা হচ্ছে বর্ডার অংশ। ভ্যানে করে যেতে হয়। ভ্যানের মাধ্যমে স্টেশন থেকে ভ্যানে যেতে হয়, প্রায় ৩০-৪০ টাকা করে জনপ্রতি নেয়। এ হলো রাতে গেজি বর্ডারের বাজারের অংশটা। এখন আমি আছি দর্শনা স্থলবন্দর চুয়াডাঙ্গা, জেলার দামোহদা উপজেলার দর্শনা শহরে অবস্থিত। এটা দেখছিলেন, এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। হ্যাঁ, এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট, বাংলাদেশ বর্ডার গার্ডের চেকপোস্ট। ঠিক উল্টা দিকে হচ্ছে, আর এটা হচ্ছে
বাংলাদেশ কলকাতা মৈত্রী এক্সপ্রেস রাস্তা। এটাই ট্রেনের সড়ক। বিজিবি পোস্ট বের হয়ে আমি এখন ভিতরে বাংলাদেশ সীমান্তের ভিতরে আছি। এই বন্দরটি দর্শনা ও গেদে সীমান্ত দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি করতে ব্যবহৃত হয়। এই রাস্তাটা হচ্ছে সড়ক পথ, পাশে হচ্ছে ট্রেন পথ। প্রায় 1 কিলোমিটার পথ হচ্ছে দর্শনা বর্ডার থেকে গেদি বর্ডার পর্যন্ত। গেদি বর্ডার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক পথ এখানে। আমি এখন একদম সীমান্তের মেইন পয়েন্ট, 0 পয়েন্টে চলে আসছে। এই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশ বর্ডার সীমান্ত, আর এই অঞ্চলটা হচ্ছে ইন্ডিয়া অথবা গেদি সীমান্ত এরিয়া। হচ্ছে গেদি সীমান্ত এরিয়া। আমি এখন ভিতরে চলে যাচ্ছি। আমরা চলে আসছি এখন গেদি রেল স্টেশন। আমরা ইমিগ্রেশন যাব। রেল স্টেশনের পাশে গেদি ইমিগ্রেশন। তার আগে আমি ক্রস করেছি ইন্ডিয়ান বর্ডার চেকপোস্ট। এটা হচ্ছে গেদির ভিতরে এবং বাইরের দুটি এক্সিট পথ। এটা বিশেষ করে এখন এটা হচ্ছে ট্রেন। আমি গেদি রেল স্টেশন থেকে শিয়ালদা যাবো। এই লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে এবং গেদি যে ট্রেনটির লাস্ট স্টেশনটা হচ্ছে গেদি রেল স্টেশন। গেদি রেল স্টেশনটা 1862 সালে নির্মিত করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের একটি সীমান্ত রেল স্টেশন এটা, নদিয়া জেলায়। For the kind attention of the passengers, train number 180 up Shalimar Vasco Amravati Express depart at its scheduled time at কলকাতা থেকে গোয়া যাওয়ার যে ট্রেনটি, সেই ট্রেনটিতে এখন শালিমার অমরাবতী এক্সপ্রেস। শালিমার অমরাবতী এক্সপ্রেস রাত 12:15 থেকে ছেড়ে যায়। শিডিউল অনুসারে 39 ঘন্টা লাগার কথা, 43 ঘন্টার মতো লেগে যায় গোয়া গিয়ে পৌঁছতে। এটা হচ্ছে অমরাবতী এক্সপ্রেস। গোয়া অমরাবতী এক্সপ্রেসে যে লং ট্রাইম যেতে হয়, আপনাদের লং ট্রাইম যাওয়ার জন্য খাওয়ার যে ব্যবস্থা সেটা এখানে ভিতরে পাওয়া যায়। আবার অনেকগুলো রেল স্টেশন থাকে গোয়া থেকে, কলকাতা থেকে গোয়া যেতে। রেল স্টেশনে সিগন্যাল দেওয়ার জন্য অনেক সময় দাঁড়ায়, ওখান থেকে আপনারা খাবার নিতে পারেন। যে খাবারগুলো দেওয়া হয় 150 রুপির মতো পার বেলা নেয় ওরা। ট্রেনে আলাদা পে করতে হয় খাওয়ার জন্য। ততটা ভালো বা রুচিসম্মত নয় খাওয়াগুলো, কিন্তু আপনি যখন একটু ভালো পাবেন, আপনি আপনার পছন্দ মতো খাবার যখন ট্রেন সিগন্যালের জন্য দাঁড়ায় তখন আপনি ভালো খাবারগুলোই পাবেন। অমরাবতী এক্সপ্রেসের এসি ক্যাবিনেট রয়েছে, সেখানে আমি বাংলাদেশ থেকে টিকিট কেটেছি প্রায় 2500 টাকা। আসা যাওয়ার প্রায় আমার 7000 টাকার মতো টিকিট কেটেছে লাগছে। সময় লাগে প্রায় 42 ঘন্টার মতো, 42-43 ঘন্টার মতো লেগে যায়। যাওয়ার সময় আপনাকে খুব দুই পাশে মুগ্ধকর পরিবেশ, মুগ্ধকর দেখেন কি সুন্দর দৃশ্য। দুই পাড়ে রয়েছে, আপনি সরাসরি হরিণ দেখতে পাবেন, মহিষ দেখতে পাবেন। মানে এগুলা কেউ পালন করছে তা না, এগুলো খোলা। ভেড়া দেখতে পাবেন।
কলকাতা থেকে গোয়া যাওয়ার সময় ট্রেনের জানালা দিয়ে আপনার তাকালে দেখতে পাবেন কি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনি যেতে পারবেন। দুই পাশে দৃশ্যই অনেক সুন্দর, যাওয়ার পরিবেশটা দুই পাশে সুন্দর দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অন্য একটা ট্রেনকে সিগন্যাল দিচ্ছে তাকে সাইড দেওয়ার জন্য। বাঙালি খাবারটা গোয়াতে সমস্যা, কিন্তু ট্রেনে অ্যাভেলেবল পাওয়া যায় ট্রেনটাতে। অনেক বাঙালি থাকে, বাঙালিদের জন্য ট্রেনটা মুক্ত, কলকাতা থেকে যায় তো এই জন্য অনেক বাঙালিদেরকে এখানে ট্রেনটা। মুগ্ধকর পরিবেশ, পাহাড়, ঝর্ণা, খোলা চারণভূমি, বিদ্যুতের উৎপাদন কেন্দ্র, মোটামুটি ভালো লাগার মতোই পরিবেশ। যদিও একটু দীর্ঘ জার্নি, খুব ক্লান্ত মনে হবে, তবে জানালা দিয়ে তাকালে আপনাকে ভালোই লাগবে। ওয়াও, এই হচ্ছে গোয়ার রাতের গোয়া। আমি আসছি হলো কালামগেট বিচে। এই হচ্ছে বিচ এলাকা, আপনারা দেখছেন বিচ এলাকা, কালামগেট বিচ। বিচ এলাকায় চলছে রাতের গোয়ায় ফুর্তি, নাচ গান সবকিছু ভরপুর। রয়েছে নাইট ক্লাব, নাইট ক্লাবের ভিতরের অংশটা, এটা হলো বাইরের অংশটা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, বার রয়েছে, সব রয়েছে এখানে। আপনি নাচতে পারবেন, নাচতেও কিছু জন লোক আছে, এরকম আছে নাচতেছে, ভরপুর। প্রায় 1 কিলোমিটার দূরে এরকম রেস্তোরাঁ রয়েছে, বার আছে, নাইট ক্লাব রয়েছে। এই হচ্ছে এটা হলো বিচ এলাকা, রাতে সারা রাত খোলা থাকে, সারা রাতের জন্য। আজ আমি আসছি ভারতের গোয়া রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় বা পর্যটকদের সমগ্র যে স্থানটিতে হয়ে থাকে, সকল গোয়া রাজ্যের সকল পর্যটকে এখানে আসে। এটা হচ্ছে ফোর্ট আগুয়াদা। ফোর্ট আগুয়াদা ভারতের গোয়া রাজ্যে অনেক আকর্ষণীয় স্থান। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি প্রথম টিকিট কেটেই ঢুকতে হয়, প্রত্যেকে 25 রুপির মাধ্যমে ঢুকতে টিকিট কাউন্টারে টিকিট লাগে। এটা ভারতের দক্ষিণ গোয়ায় অবস্থিত। যদিও ফরেনারদেরকে বলা হয়েছিল 300 রুপি, বাট আমি তো ফরেনার হিসেবে ঢুকিনি, আমি নর্মাল জন হিসেবে ঢুকেছি, নাগরিক হিসেবে চেক করে নাই, এমনিতেই ঢোকা যায় আর কি। সকল গোয়া রাজ্যের যারা টুরিস্ট আসে সবাই এখানে একবার আসে। এটা হচ্ছে ঢোকার পথটা, ফোর্ট আগুয়াদা। যে সময়টা আমি যাচ্ছিলাম সেই সময়টা বৃষ্টি হচ্ছিল। প্রবেশ পথে টিকিট চেকিং ব্যবস্থা রয়েছে। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নাই, নাই বললেই নাই, কোনো ময়লা নাই এখানে। খাওয়ার পানির ব্যবস্থা রয়েছে। ফোর্ট আগোদা ফোর্ট আগোদা হলো 7ম শতাব্দীর পর্তুগিজ যুগের
একটি সুসংরক্ষিত দুর্গ, যেখানে একটি বাতিঘর রয়েছে, যেটি ভারতের গোয়ার সিনকুইরিন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। যা আরব সাগরকে অপেক্ষা করে। এটা হচ্ছে এটার ম্যাপ। ফোর্ট আগুয়াদা গোয়ার জাতীয় গুরুত্বের একটি এসআই সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভটি ভাস্কর্য হচ্ছে, এই স্মৃতিস্তম্ভটি স্থপতি হচ্ছে জুলিয়াও সেমাও। এটা হচ্ছে টিকিট চেকিং পয়েন্ট। আগুয়াদা দুর্গ মূলত ১৬১২ সালে ডাচদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। সেই সময়ে ইউরোপ থেকে আসা জাহাজগুলির জন্য এটি একটি রেফারেন্স পয়েন্ট ছিল। এই পুরনো পর্তুগিজ দুর্গটি ম্যান্ডোবি নদীর তীরে ক্যান্ডোলিমের দক্ষিণে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। এটিকে প্রাথমিকভাবে শিপিং এবং নিকটবর্তী বারদেশ উপজেলা রক্ষায় দায়িত্ব দেওয়া হয়েছিল। দুর্গের অভ্যন্তরে একটি মিষ্টি জলের ঝর্ণা জাহাজগুলিকে জল সরবরাহ করত, সেগুলো থেমে থাকত। এইভাবে দুর্গটির নাম হয়েছিল আগুয়াদা। আগুয়াদা শব্দটা পর্তুগিজ ভাষা, যার অর্থ হচ্ছে জলময়। ক্ষণস্থায়ী জাহাজের ক্রুরা প্রায়ই তাদের মিঠা পানির দোকানগুলি পূরণ করতে যেতেন। ১৮৬৪ সালে নির্মিত আগুয়াদা ফোর্ট বাতিঘরটি এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন। ১৬১২ সালে নির্মিত এটি একবার ৭৯টি কামানোর গ্র্যান্ডস্ট্যান্ড ছিল। এটির ২৩,৭৬,০০০ প্যানেল জল সঞ্চয় করার ক্ষমতা রয়েছে, যা সমগ্র এশিয়ার এই সময়ের সবচেয়ে বড় মিঠা পানির স্টোরেজগুলির মধ্যে একটি। ফোর্ট আগুয়াদা দুর্গটি দুইটি ভাগে বিভক্ত। উপরের অংশটি দুর্গ এবং জল সরবরাহ স্টেশন হিসাবে কাজ করত, যেখানে উপর স্টেশন হিসাবে কাজ করে, যেখানে উপরের অংশ একটি পরীক্ষা ভূগর্ভস্থ জল সঞ্চয়ের চেম্বার, বারুদঘর, বাতিঘর এবং বুরুজ রয়েছে, যেখানে যুদ্ধ এবং জরুরি সময়ে ব্যবহার করার জন্য একটি গোপন পালানোর পথও রয়েছে। প্রাথমিক পর্যায়ে বাতিঘরটি ৭ মিনিটে একবার আলো নির্গত করতে ব্যবহৃত হতো। ফোর্ট আগুয়াদা ছিল পর্তুগিজের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দুর্গ। দুর্গটি এত বড় যে এটা
বার্দেজের দক্ষিণ পশ্চিম প্রান্তে সমগ্র উপদ্বীপকে ঘিরে রেখেছে। ম্যান্ডোবি নদীর মুখে নির্মিত এটি কৌশলগতভাবে অবস্থিত। এটা নির্মাণ করা হচ্ছে কৌশলগত কারণে। ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের প্রধান প্রতিরক্ষা ছিল এই দুর্গটি। যে সময় গিয়েছিল এ সময় বৃষ্টি হচ্ছিল। গোয়া রাজ্যের, আমি আগেও বলেছি, গোয়া রাজ্যে একটু পরপরে বৃষ্টি হয় সেপ্টেম্বর মাসটায়, আবার বৃষ্টি সরেও যায়। সানজার প্রশাসনের সময় ফোর্ট আগুয়াদাকে সানজারের রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য প্রাথমিকভাবে কারাগার হিসাবে ব্যবহার করার জন্য পুনর্নির্মাণ করা হয়েছিল। আর পাশে রয়েছে আরব সাগর। আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে, মন্তব্য থাকলে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালোভাবে কিছু নিয়ে আসতে। উপর থেকে নেওয়া এই অংশটুকু।
আজ আমি আসছি ওল্ড গোয়া চার্চ নামে পরিচিত গির্জা, যা ক্যাথলিক গির্জা। বেসিলিকা অব বম জুসেস নামে এই গির্জাটি ভারতের গোয়া রাজ্যের ওল্ড গোয়ায় পরিত্যক্ত শহর রোমান ক্যাথলিক গির্জা। 1594 এবং 1605 সালের মধ্যে এটা নির্মিত হয়। এটা রেনেসাঁ, ব্যারোক এবং পর্তুগিজ উপনিবেশিক স্থাপত্যের একটি অসামান্য উদাহরণ হিসাবে বিবেচিত হয়। পনেরোশো 1541 থেকে 1549 সালে গোয়ায় বসবাসকারী মিশনারি সেন্ট ফ্রান্সিস জিভেরেকের দেহাবশেষের জন্য এই বেসিলিকা পরিচিত। ফ্রান্সিস জিভেরের দেহাবশেষটি ভিতরে জাদুঘর রয়েছে, জাদুঘরে সংরক্ষণ করা আছে। এটা ভিডিও করা যায় না, যেটুকু ভিডিও করা সম্ভব সে অংশটুকু আমি দেখাবো। ওল্ড গোয়া ছিল গোয়ার সাবেক পর্তুগিজ উপনিবেশের মূল রাজধানী এবং এক সময় অর্থাৎ সেই সময় আকার এবং জাঁকজমকের দিক থেকে লিসবনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। এটা হচ্ছে বাইরের অংশটা, ক্যাথলিক গির্জার বাইরের অংশটা। এটা ভারতের উপমহাদেশে প্রথম জেসুইট উপনিবেশ এবং 1565 সালে 2 লক্ষ জনসংখ্যা ছিল এই শহরটিতে। ম্যালেরিয়া এবং কলেরা মহামারীতে সপ্তদশ শতাব্দীতে শহরটিকে ধ্বংস করে দেয় এবং তখন এটি অনেকাংশ পরিত্যক্ত হয়ে পড়ে। বম যিশু, বিশাল বেসিলিক অর্থাৎ ভালো যিশু, এর নির্মাণ শুরু হয়েছিল 1594 সালে আর এটা 1605 সালে পবিত্র করা হয়েছিল। এই হলো গেটের প্রথম অংশ, দেখছেন আপনারা। নিচে 3টা দরজা রয়েছে, তারপর 2টা জানালা 4 কোণা বিশিষ্ট, তারপর গোলাকৃতির জানালা। বিষয়টা হচ্ছে এরকম, পরিকল্পনায় ক্রিসিফর্মস এবং একটা কথা বলি, 1946 সালে একটি বেসিলিকা হিসেবে মর্যাদা লাভ করে এটি। পরিকল্পনায় ক্রিসিফর্ম এবং সম্মুখভাগ আয়নিক, ডোরিক, কেরিন্থিয়ান এবং যৌগিক শিলার সমন্বয়ে 3টি মার্জিত প্রবেশপথ, 3টি বড় পথ আছে, আয়তক্ষেত্রাকার জানালা, তারপর 3টি ছোট বৃত্তাকার জানালা। এটা হলো ভিতরের অংশটা। প্রার্থনার যে অংশটা, এটা হলো মূল অংশটা প্রার্থনার, এখানে প্রার্থনা করা হয়।
একটি সমৃদ্ধ খোদাই করা সেন্ট্রাল গ্যালারি পরিণত হয়। সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের চ্যাপেল এবং সমাধি লোয়োলার সেন্ট ইগনেসিয়াস ছাত্র এবং সহসার সুইটেরদের প্রতিষ্ঠাতা। এই বিল্ডিংটা দক্ষিণ পাশে রয়েছে, যার শেষের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলঙ্কৃত এই সমাধিটি তাস্কানিক গ্র্যান্ড ডিউক কেসিনো তৃতীয়র একটি উপহার ছিল। এটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের চ্যাপেল এবং সমাধি লোয়েলার সেন্ট ইগনাসিয়াসের ছাত্র এবং সহচর জেসুইটদের প্রতিষ্ঠাতা। এটা ট্রাস্টের 1689 সালে শুরু হয়েছিল। এটা 1698 সালে নির্মিত হয়। সেন্ট ফ্রান্সিসের দেহাবশ সম্বলিত রূপবার আচ্ছাদিত ক্যাসপোটিক ইতালিয়ান এবং ভারতীয় শিল্পীদের একটি দুরন্ত সংকলন। প্রতিদিন অনেক ভ্রমণ পিপাসু লোক এখানে আসেন। আমি আজ যে জায়গাটায় আসছি বা এখন যে জায়গাটায় আছে সেটা হচ্ছে গোয়ার রাজধানী পানজি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মিরামার সৈকত। এই মিরামার সৈকতে আসতে পানজি শহর থেকে অটোতে আসতে পারেন। তো আমি অটোতে আসিনি, আমি একটা ট্যুর প্যাকেজ আছে, ওই প্যাকেজের আওতায় ঘুরতে আসছি। আমার সব প্যাকেজগুলো ট্যুরের যে প্যাকেজ আছে ওখানে ওটার আওতায় আমি। তো এই হচ্ছে মিরামার সৈকত। মূলত পর্তুগিজদের দ্বারা পোর্টা ডি গ্যাসপার ডায়াস নামকরণ করা হয়। পরবর্তীতে এটাকে মিরামার সৈকত নামে পরিচিত পায়। এটা প্রায় খুবই খোলামেলা, লোক সংখ্যা নাই বললেই চলে। আমরা ট্যুরে যে লোকজন আসছিলাম তারা ব্যতীত কোনো লোক ছিল না এখানে। গোয়াতে আমি যে সময়টা আসছিলাম সেপ্টেম্বর মাসে, তখন অফ সিজন। এই সিজনে 1 ঘন্টা পর পরে প্রায় বৃষ্টি হয়। বৃষ্টি 10-15 মিনিট ঝুপ করে বৃষ্টি আসলো, আবার 10-15 মিনিট পরে আবার বৃষ্টি চলে গেল, এই অবস্থা এরকম। তবে এই বৃষ্টিতে আমি যখন আসছিলাম এই সৈকতটাতে, মিরামার সৈকতে, তখন বৃষ্টি হচ্ছিল, আকাশ খুবই মেঘলা। খুবই প্রশস্ত সৈকত। লোক সংখ্যা নাই বললে চলে। এটা মেন্ডুলি নদী এবং আরব সাগরের সঙ্গম স্থানে এই মিরামার সৈকত। Sorry, name Umar Farooq. Umar. In Bangladesh.
थोड़ी थोड़ी हो रही है, थोड़ी थोड़ी बंद हो रही है, बीच में ऐसे हो रहा है। नहीं वाटर स्पोर्ट तो नहीं, रेड फ्लैग्स हाँ जी हाँ जी। ये देख आशीष तो पूरे कॉर्नर लग रहे हैं, इनको देख देख के हर बंदा स्लैंग मार जा रहा है। ये देखो आप मासूम को पकड़ो।
मंदिर होता है ठीक है हो गया खाना हो गया बाद में आके खेलने का चलो अभी। मोबाइल बंद करो मोबाइल बंद करो ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা কে না চিনি, তার পায়ের জাদুতে আমরা সবাই কম বেশি মুগ্ধ। ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গোয়ার কালুঙ্গের থেকে আটোয়া রোডে সরকারি পক্ষ থেকে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ভাস্কর্য স্থাপন করে। এটা 2021 সালে 28শে ডিসেম্বর স্থাপন করা হয়। রোনালদোর এই ভাস্কর্যটির ওজন প্রায় 410 কেজি। 3 বছর সময় নিয়ে এই ভাস্কর্যটি স্থাপন করেন গোয়ার অঙ্গরাজ্য সরকার। এ হচ্ছে এই ভাস্কর্যটি। এখন আসছি আমি মানগুইশি মন্দির। মানগুইশি মন্দির, শ্রী মঙ্গেশ মন্দির, দেবনাথগিরি হলো হিন্দু মন্দির। মানগুইশি মন্দির বা শ্রী মঙ্গেশ মন্দির এটা ভারতের বিখ্যাত শিল্পী শ্রী মঙ্গেশ তার পূর্বপুরুষদের পৈতৃক নিবাস এটা। যা গোয়া পোদ্দা তালুকের পিউলেন মঙ্গেশি গ্রামে অবস্থিত। এটি মারদুল থেকে নাগুইশির কাছে 1 কিলোমিটার, গোয়া রাজধানী পানজি থেকে 21 কিলোমিটার এবং মারগাঁও থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। মঙ্গেশ মন্দির প্রতিষ্ঠিত হয় 1560 সালে। শ্রী মঙ্গেশী হলেন সরস্বতী ব্রাহ্মণ এবং অন্য গোত্রদের কুলদেব বা পারিবারিক দেবতা। এই হচ্ছে শ্রী মঙ্গেশ মন্দির, গোয়ার সবচেয়ে বড় মন্দির এটা। শ্রী কাবালে মঠের শ্রীমৎ স্বামীজি হলেন শ্রী মঙ্গেশ সংস্থান মানগুইশি আধ্যাত্মিক প্রধান। শ্রী মঙ্গেশ মন্দির লোগো এটা, ওঠার সিঁড়ি এখান দিয়ে। এই মন্দিরটি গোয়ার বৃহত্তম এবং সবচেয়ে ঘন পরিদর্শন করা মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটি উৎপত্তি হয়েছিল কুশস্থলী কট্টালিম মুরমুগাত্তুম একটি গ্রাম, যেটি 1543 সালে আক্রমণকারী পর্তুগিজদের হাতে পড়ে। 1560 সালে যখন পর্তুগিজরা মুরমুগাঁও তালুকে খ্রিস্টান ধর্মান্তরিত শুরু করে, তখন কাউন্দিলিত গোত্রের সরিসত্যি এবং বর্ষণা গোত্রের মঙ্গেশলিঙ্গ থেকে সরে আসে।
মন্দিরটির ভিতরে ঢোকার কিছু রীতিনীতি রয়েছে। সবচেয়ে বৃহত্তম মন্দির গোয়ার। লতা মঙ্গেশকর পারিবারিক মন্দির, এটা তার পূর্বপুরুষের মন্দির। তার ছোটবেলা কেটেছে এখানে লতা মঙ্গেশকরের। মন্দিরটি মারাঠা শাসনামলে এবং 1890 সালে দুইবার পুনর্নির্মাণ এবং সংস্থাপন করা হয়। স্থাপত্যে বেশ কয়েকটি গম্বুজ, স্তম্ভ এবং বালভ্রেট রয়েছে। 1763 সালে পর্তুগিজদের হাতে চলে যায়, কিন্তু এতক্ষণে পর্তুগিজরা তাদের প্রাথমিক ধর্মীয় উৎসব হারিয়ে ফেলেছিল। বারবার মারাঠাদের কাছে তারা পরাজয় হয়েছিল, এই কারণে ধর্মীয় উৎসব তারা হারিয়ে ফেলে। মন্দিরটিকে ঘিরে একটি স্কুল রয়েছে। মন্দিরটি বেশ বড়। মন্দিরটি আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে। এ হচ্ছে মঙ্গেশ মন্দির বা শ্রী মঙ্গেশ মন্দির নামেও পরিচিত। পাঞ্জি শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। মাঠগাঁও রেল স্টেশন থেকে 26 কিলোমিটার দূরে এই মন্দিরটি। এটা হচ্ছে স্কুল। মন্দিরটির পাশে একটা স্কুল রয়েছে। मंगेश। ओके ओके, जैसा कि आप सब देख सकते हो, इस बीच पर मैं आया हूँ घूमने के लिए। बहुत ही अच्छी जगह है और ये वास्को ड गामा शहर है। यहाँ पे टूरिस्ट लोग आते हैं घूमने के लिए और बहुत ही अच्छा मौसम है यहाँ का। आप भी आइए अपनी पूरी फैमिली के साथ, यहाँ का मौसम का लुत्फ का मज़ा लीजिए। ये देख सकते हैं लहरें कैसे जा रही हैं, देखो। इधर और थोड़ा करीब आओ।
चैनल है आपका? यस कौन सा बांग्लादेश चैनल। बांग्लादेश चैनल मोबाइल हाँ यूट्यूब में डाल दो। यूट्यूब चैनल है ऐसे फॉलो कर दे। तो जो बड़े बड़े यूट्यूबर होते हैं वो लोग ऐसे ही करके पैसे कमाते हैं। आर यू क्यू यू ई यू क्यू यू ई 80 स्पेस 80 दिस 80 स्पेस 80 80 खाली 80 80 खाली 80 18 80 अच्छा 80 यस यस ये हुआ गया। आप प्रॉपर रहने वाले कहाँ के? यहीं के हो? बांग्लादेश। कोलकाता? नो बांग्लादेश। बांग्लादेश वेस्ट बंगाल नहीं नहीं बांग्लादेश। कलकत्ता के बॉर्डर में है ना। तो आप तो बात नहीं कर रहे हो। ब्लॉग में वो वहाँ से लेके जाके फिर कट थोड़ा बहुत मैं कट करेंगे, थोड़ा मैं वॉइस रिकॉर्डिंग करेंगे। अच्छा वहाँ रिकॉर्डिंग करते हो? ना ना डाल देंगे बढ़िया ना। हम लोग चेक कर रहे हैं। हम लोगों को ही डाल दो। वेट बोलिए। ये बीच में बोलिए। हाँ करिए करिए।
আজ আমি আসছি বাক্সো সিটির সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এই হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। মূলত 1570 সালে নির্মিত খিলানযুক্ত দরজা এবং জানালা সহ এই মনোমুগ্ধকর বিল্ডিংটি একজন দর্শনার্থীকে শহরের মাছ ধরা এবং অন্যান্য সমুদ্র ভ্রমণের পেশার কথা মনে করিয়ে দেয়। অ্যান্ড্রু ছিলেন একজন স্কটিশ জেলে। তিনি যীশু খ্রিস্টের 12 জন প্রেরিত বা প্রাথমিক শিষ্যদের একজন হতে প্রথম কথিত ছিলেন। তিনি জেলে এবং যুবতী মহিলাদের পৃষ্ঠপোষক সাধক হিসাবে সম্মানিত ছিলেন। এটা হচ্ছে পাশে একটা স্কুল রয়েছে চার্চটির। বিমানবন্দর থেকে জুয়ারি রোড ধরে আপনি বাক্সোতে পৌঁছানোর সাথে সাথেই 16 শতক জায়গা এই সুন্দর পাথর এবং চুন ভবনটি আপনাকে স্বাগতম জানাবে। সোমবার সন্ধ্যায় এবং মঙ্গলবার ইংরেজিতে প্রার্থনা সেবা অনুষ্ঠিত হয়। বাক্সো শহরে 30শে নভেম্বর সেন্ট অ্যান্ড্রুর বার্ষিক উৎসব পালন করা হয় থাকে।
বাক্সু সিটির খ্রিস্টান ধর্মাবলম্বী লোক সংখ্যা মূলত বেশি। এখানে মুসলিম রয়েছে, হিন্দু আছে। এটা হচ্ছে বাক্সু সিটির সেন্ট অ্যান্ড্রুজ চার্চের ফলকটা। আজ আমি আছি মাছ বাজার, বাক্সু দাগামা সিটির মাছ বাজারে। এই হচ্ছে এটা বাক্সু দাগামা সিটির উত্তর পাশে, অর্থাৎ এই মাছ বাজারটি হচ্ছে আরব সাগরের পাশেই বাক্সু দাগামা সিটির এবং উত্তর পাশে মাছ বাজারটি। এখানে অধিকাংশ নারী বিক্রেতা ক্রেতাও অধিকাংশ নারী থাকে। 1,000. 2000 kilo. 5 piece. তখন মাছ সম্ভব খুব আচ্ছা খুব দেখা না এতারা गोबरा खाली हो गोबरा खाली हो नाम है बता एकदम ये बड़ी नहीं दीदी क्या को बड़ी नहीं हो रही लगे बाटी हम जो मोड़ से 500 रुपये लेता फोटो काटने का। ইলিশ মাছও আছে এখানে। ধন্যবাদ সবাইকে। আমি আজ আসছি হলো বাক্সু দাগামা সিটিতে। এটা হচ্ছে বাক্সু দাগামা সিটি, সারাদিন থাকবো বাক্সু দাগামা সিটিতে, সারাদিন থাকবো আজকে আপনাদের সাথে। থাকেন আমার সাথে, আমি দেখাবো আজকে বাক্সু দাগামা সিটিতে। গোয়ার বাক্সু দাগামা সিটি। এটা হচ্ছে বাক্সু দাগামা সিটি শহরের মহল্লা বা আবাসিক এলাকার কিছু অংশ। হাজার হাজার জীবন এবং ডজন ডজন জাহাজ ডুবি এবং আক্রমণ, নাবিকদের দশকের পর দশক প্রচেষ্টার পরে বাক্সু দাগামা 1948 সালে 20 মে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হতে সক্ষম হন। গোয়ায় একটু পরপরে বৃষ্টি হয়, বাক্সু দাগামা সিটিতেও সেম একটু পরপরে বৃষ্টি হয়। এটা হলো সিটি কর্পোরেশন, বাক্সু দাগামা সিটি কর্পোরেশন অফিসটা, যেটা পৌরসভা অফিস। এই হচ্ছে রাজ্যের অফিসটা। এটা জনসংখ্যা তুলনামূলকভাবে খুব কম, আমাদের ছোট একটা মহল্লার মতো পুরো সিটিটা, খুব ছোট সিটি। এটা খুব আধুনিক মার্কেট, রেল স্টেশন, রেলের ঠিক সামনে এটা। এই সিটিটাই সবচেয়ে আধুনিক সিটি, আধুনিক মার্কেট, নতুন এই মার্কেটটা। বাকি বিল্ডিং গুলো, অধিকাংশ বিল্ডিং গুলো পুরাতন।
এই মার্কেটটাতে একটা মন্দির রয়েছে, মন্দিরটা খুব জাঁকজমক মন্দির, তখন সবসময় উপাসনা চলে। এখন যে ঘাটটা হচ্ছে মাছ ধরা জেলেদের ঘাট, এখান থেকেই জেলেরা মাছ ধরা ট্রলার গুলা ছেড়ে যায়। এটাকে বলা হয় ফিশ ঘাট। পুরা ভারত রাজ্যের মাছ ধরার ট্রলারগুলো এখানে আসে, এখানে এসে মাছগুলাকে পুরা ভারত শহরে ঢেলে ফেলে দিয়ে থাকে। কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে ট্রলার প্রস্তুতকরণ হচ্ছে জেলেদের কর্মযজ্ঞ। কিছু কিছু ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে যাচ্ছে, আবার কিছু ট্রলার মাছ ধরে আসছে। এরকম পরিস্থিতিতে সব সামুদ্রিক মাছ এখানে। চলেন আমরা একটা ট্রলারে উঠি, দেখাচ্ছি আপনাদেরকে। সামনে ট্রলারটাতে উঠবো। এ হচ্ছে ট্রলারের মাছ। এটা হচ্ছে মাছ রাখার ওদের যে গোডাউন বা মজুত করার যে জায়গাটা, সেটা হচ্ছে এখানে। মাছ ধরে আনছে, এটা মাছ উঠাচ্ছে। এই হলো মাছের নমুনা, সব সামুদ্রিক মাছ। দেখেন আপনারা, বরফ দেওয়া মাছগুলো সবই বরফ দেওয়া, বরফ পানি। এই মাছগুলা উঠাচ্ছে ট্রলারের থেকে, উপর থেকে উঠাচ্ছে। এই আরব সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো হচ্ছে এগুলো। এখন আমি আছি বাক্সদাগামা রেল স্টেশন। এটা হচ্ছে রেল স্টেশন সামনের অংশটা। এই হচ্ছে বাক্সদাগামা, দেখতে পাচ্ছেন আপনারা রেল স্টেশন ভিতরের অংশটা। ভারতের সাথে সংযোগকারী গোয়া রাজ্যের রেল স্টেশনের মাধ্যমে এখানে একটা বিমানবন্দরও রয়েছে, আর একটা বিমানবন্দর, একটা রেল স্টেশন আছে। বিমানবন্দর হচ্ছে এখান থেকে দূরে আছে, জুয়ারি রোড ধরে যেতে হয় বিমানবন্দরে। ভারতের যে সবাইকে স্বাগত। আজ আমি আসছি বইয়ের জাদুঘর। থাকুন আপনার সাথে, আমি আজকে দেখাবো বইয়ের জাদুঘর, গ্রন্থাগার, যে গ্রন্থাগার বইয়ের জাদুঘর হিসেবে পরিচিত। এটা উপমহাদেশের সর্বপ্রথম সর্ববৃহত্তম গ্রন্থাগার হিসাবে পরিচিত, যার কাছে রয়েছে প্রায় 1500 শতাব্দীর হাতের লেখা গ্রন্থাগার। থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখাবো। আমি ভিতরে প্রবেশ করছি। গ্রন্থাগারটি 6 তলা বিশিষ্ট এই গ্রন্থাগার। প্রবেশদ্বার, এটা ঢোকার প্রবেশ পথ। হ্যাঁ, আমি আসছি গোয়ার রাজধানী পাঞ্জিতে। বইয়ের যে লাইব্রেরি থাকে, বইয়ের যে জাদুঘর থাকে, এটা অবিশ্বাস্য একটা বিষয়। হ্যাঁ, প্রায় 1500 সালের হাতের লেখা বইয়ের জাদুঘর। এই জাদুঘরে রয়েছে 1500 সালের পুরাতন বই, যেগুলো হাতের লেখায় তখন ছাপা হতো, হাতের লেখায় হতো বইগুলো। এটা ওই উপমহাদেশের সর্বপ্রথম লাইব্রেরি, পর্তুগিজদের তখন সময়কার লাইব্রেরিটা। আজ আসছি, সারাদিন থাকবো এখানে। ধন্যবাদ সবাইকে, থাকবেন আমার সাথে। আমার এই সম্পর্কে ভিডিওতে আরো থাকবো, আরো দেখা বিস্তারিত সবকিছু থাকবে।
কৃষ্ণদাস শর্মা গোয়া রাজ্যের কেন্দ্রীয় গ্রন্থাগার হলো ভারতের গোয়া রাজ্যের প্রধান গ্রন্থাগার। এটা পানাজি অবস্থিত। এর অফিসিয়াল সাইট অনুসারে এটি ভারতের প্রাচীনতম পাবলিক লাইব্রেরি। 15 সেপ্টেম্বর 1832 গোয়ার পর্তুগিজ ভাইসরয় ডম ম্যানুয়েল ডি পর্তুগাল ই কম্বো দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এর পাবলিকা লিব্রারিয়া নামে পরিচিত ছিল। 1834 সালে পর্তুগিজ সরকার কিছু ধর্মীয় আদেশের দমন করার আদেশ দেয়। এই ধর্মীয় আদেশে অন্তর্গত বিভিন্ন কনভেন্টের বই সংগ্রহগুলো এই লাইব্রেরিতে স্থানান্তরিত করা হয়। ভান্ডারটিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছিল। এই পুরো বিল্ডিংটা 6 তলা বিশিষ্ট। 1836 সালে নাম পরিবর্তন করে বিবলিথিকা পাবলিক করা হয়। এর পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 1836 সালে গ্রন্থাগারটি প্রাঙ্গণে স্থানান্তরিত করা হয়। সেখানে পৌরসভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। 1878 সালে এটা বিবলিথিকা পাবলিক দা নাবা গোয়া নামে নামকরণ করা হয়। 1897 সালে ফেব্রুয়ারিতে গ্রন্থাগারটি একটি জাতীয় গ্রন্থাগার মর্যাদায় উন্নীত করা হয় এবং বিবলিওথেকা নেসিওনাল ডি নোভা গোয়া নামে নতুন নামকরণ করা হয়। পরে এর নামকরণ করা হয় বিবলিওথেকা ন্যাশনাল বাক্সো দা গামা। 18 মার্চ 1956 সালে 18 মার্চ তারিখে একটি ডিক্রি দ্বারা এই লাইব্রেরিটির জন্য প্রিভিলেজ অফ ডিপোজিটেড লিগ্যাল প্রযোজ্য করা হয়। এটি পর্তুগিজ এবং তার বিদেশি উপনিবেশ থেকে সমস্ত প্রকাশনাগুলি কপি বিনামূল্যে পাওয়ার অধিকার করে তোলে। 1961 সালে গোয়ার পর্তুগিজ শাসনের অবসানের পর গ্রন্থাগারটি নামকরণ হয় কেন্দ্রীয় গ্রন্থাগার হিসাবে এবং এর কার্যক্রম শিশুদের জন্য ঋণ, রেফারেন্স এবং বিশেষ পরিষেবার মাধ্যমে প্রসারিত হয়। এটার ভিতরে অংশগুলো বর্তমানে এই গ্রন্থাগারটির নাম হচ্ছে কৃষ্ণদাস শর্মা সেন্ট্রাল লাইব্রেরি। এখানে ইংরেজি, মারাঠি, হিন্দু
হিন্দি, কোঙ্কণি ভাষার সংরক্ষিত বই রয়েছে। গ্রন্থাগারটির এই গ্রন্থাগারটির নিচতলায় সদস্যপদ কাউন্টার, সংবাদপত্র, সাময়িক বিভাগ, ব্রেইল বিভাগ, নিচতলায় বই ইস্যু, বই রিটার্ন, সচেক ইন এবং আউট কাউন্টার, বই ড্রপ বক্স, এই হচ্ছে নিচতলায়। দ্বিতীয় তলায় রয়েছে শিশুদের বিভাগ, মানচিত্র, গ্লোবস বিভাগ, বাচ্চাদের অডিও এবং ভিজুয়াল হল, ইন্টারনেট ব্রাউজিং বিভাগ, প্রশাসনিক শাখা, লেকচার হল, জিমনেসিয়াম, স্টাডি রুম, বই আইন ধারা এবং বিতরণ। আর তৃতীয় তলায় রয়েছে প্রচলন বিভাগ, বই স্ট্র্যাপ, প্রশাসনিক শাখা, RRLF বিভাগ, কারিগরি বিভাগ, সংস্থাপন ও হিসাব বিভাগ, কনফারেন্স হল, কিউরেটর চেম্বার, গবেষণা কিউরিকল, আর চতুর্থ তলা রয়েছে বিরল এবং গোয়ার ইতিহাস বই বিভাগ, পাণ্ডুলিপি বিভাগ, যেখানে প্রায় পুরাতন হাতের লেখা বইগুলো রয়েছে, এটা চতুর্থ তলায়। 1500 শতাব্দীর হাতের লেখা বই রয়েছে এখানে, শ্রীকৃষ্ণের গুণাবলী, পুরাতন সংবাদপত্র চতুর্থ তলায়, ম্যাগাজিন বিভাগ, মাইক্রোফিল্ম ব্রাউজিং বিভাগ, ডেটা ইমেজিং সেন্টার, সংরক্ষণ পরীক্ষাগার, এগুলো হচ্ছে সব চতুর্থ তলায়। প্রায় এই লাইব্রেরিতে প্রায় বিভিন্ন ভাষার 3 লাখের মতো বই রয়েছে, 3 লাখের উপরে বেশি বই রয়েছে। পঞ্চম তলায় রয়েছে রেফারেন্স বিভাগ, ড্রেস পড়া, ল্যাপটপ, কিউরিকল। আর ষষ্ঠ তলায় রয়েছে পর্তুগিজ বিভাগ।
গ্রন্থাগারটিতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 7:30, আর শনিবার এবং রবিবার 9:30 থেকে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত। Wow. লাইব্রেরিতে সদস্য সংখ্যা প্রায় 37,000-এর মতো। এর মধ্যে শিশু যাদের 10 বছরের নিচে প্রায় 2,000-এর মতো সদস্য সংখ্যা রয়েছে। কৃষ্ণদেব শর্মা গোয়া স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, নিউজ পেপার 2,000-এর মতো নিউজ পেপার রয়েছে, ম্যাগাজিন 29টি, ম্যাপস রয়েছে প্রায় 1,535টি, শিশুদের ম্যাগাজিন রয়েছে প্রায় 31,612টি। আপনারা এই লাইব্রেরি সম্পর্কে যদি, এই গ্রন্থাগার সম্পর্কে কিছু জানা থাকে তা আমার এটা মন্তব্য করতে পারেন, মেসেজের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আশা করি আপনাদের উত্তর দিব। তাছাড়া রয়েছে, আমার যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে একটা, ফেসবুক রয়েছে একটা। আশা করি আমার সাথে থাকবেন। ভালো লাগা খারাপ লাগার মতামত প্রকাশ করবেন। এই গ্রন্থাগারটিতে কনফারেন্স হল রয়েছে প্রায় 30টি, মাল্টিপারপাস হল রয়েছে 200-টির মতো। ওনাদের আরো শাখা রয়েছে এইটার আন্ডারে, এই গ্রন্থাগারের আন্ডারে আরো শাখা রয়েছে। আরো লাইব্রেরি প্রায় 574টি লাইব্রেরি রয়েছে এটার আন্ডারে। সব হলো এই গ্রন্থাগারটার আন্ডারে রয়েছে। স্টাডি রুম রয়েছে 62টা, লেকচার হল রয়েছে 97টি, কনফারেন্স হল রয়েছে 30টি, এটা হচ্ছে শিশুদের দ্বিতীয় তলার অংশটা, শিশুদের শিশুদের বিভাগ এটা। এটা হচ্ছে যেটা পুরাতন বিরল, চতুর্থ তলায় বিরল গোয়ার ইতিহাস, বই বিভাগ এবং পাণ্ডুলিপি, এইগুলো হচ্ছে হাতের লেখা। এবার এটা 1715 সালের হাতের লেখা। এটা 1715 সালের হাতের লেখা। এটা হচ্ছে এটা হচ্ছে 1500 সালের হাতের লেখা।
১৫০০ সাথের হাতের লেখা যে বইটি, ওই বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণের গুণাবলী। এটা হিন্দি ভাষায় সংরক্ষিত রয়েছে। সংস্কৃত ভাষায়, সরি, সংস্কৃত ভাষায় আছে। পুরো বিল্ডিংটা ৬ তলা, বিল্ডিংটা শীতাতপ নিয়ন্ত্রিত, সেন্ট্রাল শীতাতপ নিয়ন্ত্রিত। সদস্যদের জন্য যে সদস্য ফি, অ্যাডাল্টদের জন্য 750 টাকা, 450 টাকা, আর 200 টাকা হলো চাইল্ডের জন্য। চাইল্ডের জন্য 50 টাকা, 200 টাকা, 450 টাকা, 750 টাকা, মাত্র রুপি আর কি, সেটা হচ্ছে বড়দের জন্য। আর চাইল্ডদের হচ্ছে 50 টাকা। এই টাকার মধ্যে বই ঋণ দিয়ে থাকে। গোয়ার রাজধানী পাঞ্জির বাস স্ট্যান্ডের পিছনের অংশে এটা অবস্থিত। কৃষ্ণদাস শর্মা গোয়া স্টেট সেন্ট্রাল লাইব্রেরি। ভগবানের চরিত্র শ্রীকৃষ্ণ। এই লাইব্রেরিতে, আমি আবারও বলছি, এটা হচ্ছে 2য় তলায়। সরি, 2য় তলা নয়, 2য় তলা শিশুদের জন্য। তৃতীয় তলায় রয়েছে তৃতীয় তলায় রয়েছে প্রচলিত বিভাগ, বই স্ট্যাক, প্রশাসনিক শাখা, RRLF বিভাগ, কারিগরি বিভাগ, সংস্থাপন ও হিসাব বিভাগ, কনফারেন্স হল, কিউরেটরদের চেম্বার, গবেষণা, কিউরিকেশন, পঞ্চম তলায় রয়েছে রেফারেন্স বিভাগ, বিদেশ পড়া, ল্যাপটপ কিউরিকল,
বইয়ের অনেক সংগ্রহ রয়েছে। পর্তুগিজের প্রথম ভাগ তৈরি করা, পর্তুগিজদের আগমনে সময়কার এই লাইব্রেরিটি বিভিন্ন নামের পরিবর্তন করে আজ গোয়া সেন্ট্রাল লাইব্রেরি, কৃষ্ণ শর্মা, কৃষ্ণদাস শর্মা গোয়া স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নামে পরিচিত। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। टेंशन नहीं ले वो भी मारे આપણે સાડી શું કીધું ને ફરક છે બોલા બોલા અંકલ હતા ને હા પણજી અહીંયા સામે કસીનો એરિયો આ બિગ બેડી છે સામે ડોલ્ફિન બિગ બેડી એની પાછળ ડોલ્ફિન અહીંયા જ આવવું પડશે, અહીંયા જ ઓફિસ છે. હા શું હમણાં ઉતરી गेम 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 એને ગેમ રમવી જ લાગે